শাহবাগ শাপলার বাইনারি পলিটিক্সের চক্র থেকে আমরা কি বের হতে পারবো না? কিংবা শাহবাগ শাপলা কি আসলেই বাইনারি? হলে কতটা, না হলে কেন নয়? জুলাই অভ্যুত্থানের পরে একটা বড় আলাপ আর আকাঙ্ক্ষা ছিল যে রাজনীতিকে বাইনারির বাইরে নিতে হবে বা বাইনারি পলিটিক্স বন্ধ করতে হবে। কিন্তু এই যে 5 মেকে ঘিরে নেট দুনিয়া আমরা দেখছি শাহবাগ শাপলার বাইনারি পলিটিক্সের চক্র থেকে আমরা কি বের হতে পারবো না? কিংবা শাহবাগ শাপলা কি আসলেই বাইনারি? হলে কতটা, না হলে কেন নয়? ব্যবচ্ছেদ হওয়া জরুরি। আমরা দেখছি 2013 সালের শাহবাগ আন্দোলন এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ মেরুকরণ সৃষ্টি করেছে। একটা পক্ষ এই বয়ান সামনে আনার চেষ্টা করছে যে শাহবাগ ছিল নাস্তিকদের আন্দোলন এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী চরিত্রে নিয়ে যেতে এই আন্দোলন ভূমিকা রেখেছে। কিন্তু শাহবাগ আন্দোলন কি শুধুই নাস্তিকদের আন্দোলন ছিল, বা এর পেছনে ফ্যাসিবাদী কোনো আকাঙ্ক্ষা কাজ করছিল? অ্যাক্টিভিস্ট ও সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ পোস্টের সাথে এক আলোচনায় বলেছিলেন, শাহবাগ আন্দোলন ছিল 100% স্বতঃস্ফূর্ত। এর পটভূমি মূলত 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠনের পর থেকে তৈরি হওয়া এক ধরনের নাগরিক ক্ষোভ। তিনি বলেছেন, একজন যুদ্ধাপরাধী নেতার গাড়িতে জাতীয় পতাকা দেখা তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের অঙ্গার তৈরি করেছিল। শাহবাগের মূল কেন্দ্রে সবসময়ই ছিল যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু। বাকি বিল্লার মতে এটি কোনো একক রাজনৈতিক দলের পরিকল্পনা ছিল না, মূলত ইন্টারনেটের প্রসারের ফলে গড়ে ওঠা একটি নতুন প্রজন্মের দীর্ঘদিনের প্রস্তুতির বহিঃপ্রকাশ এই শাহবাগ। অন্যদিকে এই আন্দোলন কেবল আবেগের জায়গা থেকেও তৈরি হয়নি, তা স্পষ্ট হয় লেখক ও গবেষক পারভেজ আলমের লেখায়। তিনি বলছেন, শাহবাগের দোষ ছিল অনেক, কিন্তু শাহবাগকে নাস্তিক ট্যাগ দিয়ে ডিহিউম্যানাইজ করার যে রাজনীতি, তা ছিল মূলত জামাত ঘনিষ্ঠ ডিপ স্টেটের ম্যানুফ্যাকচার্ড প্রকল্প। এর আগে জাহানারা ইমামের আন্দোলনের সময়ও একই নাস্তিক কার্ড খেলা হয়েছিল। পারভেজ আলমের মতে মুক্তিযোদ্ধাদের নাস্তিক তকমা দিয়ে ঘায়েল করার কৌশলটি 1971 সাল থেকেই জামায়াত ও তাদের সহযোগীরা ব্যবহার করে আসছে। এবার আসি শাপলা চত্বরে। 13 দফা দাবি নিয়ে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেই সময়ে শাহবাগ আন্দোলনের কাউন্টারে এই আন্দোলন গড়ে উঠেছিল বলে অনেক বিশ্লেষক বলেন। আপাতদৃষ্টিতে শেখ হাসিনার সময়ে তৈরি করা নারী নীতি বাতিল সহ ধর্মীয় নানা আকিদা রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে হেফাজতের 13 দফা সাজানো হলেও আন্দোলনে শাহবাগ বিরোধী স্লোগান অনেকটাই বিশ্লেষকদের মতামতকেই প্রতিষ্ঠিত করে। হেফাজতের আন্দোলন কি আসলেই ধর্মীয় অধিকারের লড়াই ছিল, নাকি এতে ফ্যাসিবাদী প্রবণতাও লুকিয়েছিল? গবেষক আসিফ বিন আলী তার বিশ্লেষণে বলছেন, হেফাজতের 13 দফার মধ্যে শুধু ধর্মীয় দাবি ছিল না, সেখানে রাষ্ট্র, শিক্ষা, নারী এবং সংস্কৃতির ওপর এক ধরনের একক ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা কিংবা ব্যক্তিগত জীবনের ওপর নৈতিক পুলিশিংয়ের দাবিগুলোকে তিনি ফ্যাসিবাদী ও বর্জনবাদী রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে রাষ্ট্রকে নাগরিক ভিত্তিক কাঠামো থেকে সরিয়ে নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের অধীনস্থ করার এই প্রবণতা ভিন্ন মতের নাগরিকদের সমান মর্যাদাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আসিফ বিন আলী মনে করেন, শাপলা চত্বরের আন্দোলনকারীরা এমন এক দাবি নিয়ে এসেছিল যার মূলে ছিল মানুষের অধিকার বিরোধী ও নিপীড়নমূলক কর্তৃত্ববাদী আকাঙ্ক্ষা। আবার পারভেজ আলম মনে করেন, রাজীব হায়দার সহ অন্যান্যদের বিতর্কিত পোস্টগুলো মূলধারার ব্লগিং সাইট থেকে অনেক আগেই মুছে দেওয়া হয়েছিল, কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী সেই পুরনো পোস্টগুলো সংগ্রহ করে নতুন করে আর্কাইভ করেছিল, যাতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে শাহবাগকে ধর্মবিদ্বেষী হিসেবে পোর্ট্রে করা যায়। পারভেজ আলমের দাবি, ব্লগের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে কিছু ব্যক্তি এই প্রোপাগান্ডায় সরাসরি যুক্ত ছিলেন। অন্য আরেকটা বয়ানও সামনে আসে, শাপলা চত্বরে রাষ্ট্রীয় বল প্রয়োগ পরবর্তীতে ফেসিবাদকে আরও শক্তিশালী করেছিল। আসলেই কি তাই? আসিফ বিন আলী বলছেন, শাপলা চত্বরে যে অতিরিক্ত রাষ্ট্রীয় বল প্রয়োগ হয়েছিল তা নিয়ে কোনো স্বচ্ছতা ছিল না। এই আন্দোলন দমন করার প্রক্রিয়াটি
রাষ্ট্রকে আরও আগ্রাসী করে তুলেছিল। তার ভাষায় এই দমনের পর বেনজির আহমেদ বা জিয়াউল আহসানদের মতো চরিত্ররা রাজনৈতিক বিরোধীদের সন্ত্রাসী তকমা দিয়ে নির্যাতন করার এক ধরনের লাইসেন্স পেয়ে যান, যা পরবর্তীতে 2014 সালের বিতর্কিত নির্বাচনের পথ প্রশস্ত করে। বাকিবিল্লাও প্রায় একই কথাই বলছেন। তিনি বলছেন, শাপলা চত্বরের ঘটনাটি ছিল আওয়ামী লীগ ও তাদের নিরাপত্তা বাহিনীর এক ধরনের এক্সপেরিমেন্ট। বল প্রয়োগ করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার আত্মবিশ্বাস তারা মূলত এই শাপলা দমন থেকেই পেয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে বল প্রয়োগের মাধ্যমে যে কোনো বিরুদ্ধ শক্তিকে স্তব্ধ করে দেওয়া সম্ভব। কিন্তু শাপলা ও শাহবাগের দ্বন্দ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলছে? পারভেজ আলমের মতে 2013 সালে সমাজ এমনভাবে বিভক্ত হয়েছিল যে উদারপন্থী বা লিবারেল অংশটিও রাষ্ট্রীয় বল প্রয়োগের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত ছিল। এই অস্বস্তিকর বাস্তবতা আমাদের গণতন্ত্রের স্বপ্নকে 2014 সালেই গলা টিপে হত্যা করেছে। বাকিবিল্লার মতে আওয়ামী লীগ যেমন শাহবাগকে পলিটিসাইজ করে বিরোধী দলকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়েছে, তেমনি বিএনপিও রাজনৈতিক সুবিধার জন্য কট্টর ইসলামপন্থীদের সাথে আপোষ করেছিল। উভয় পক্ষই সমান্তরালভাবে গণতান্ত্রিক স্পেস সংকুচিত করার পেছনে সমানভাবে দায়ী। কিন্তু শাপলার শাহবাগের বাইনারিকে কি ভেঙে ফেলা সম্ভব? আমরা দেখি জুলাইপন্থী তরুণদের অনেকেই শাহবাগ এবং শাপলা এই দুই অভিজ্ঞতা থেকে এসেছে। পারভেজ আলম মনে করেন, জুলাইয়ের কারিগরদের মধ্যে সেই ন্যায় বিচার ও কল্যাণ রাষ্ট্রের বাসনা ছিল, যা হয়তো 13 সালে অপরিপক্ক ছিল। 13 সালের শাহবাগ বা শাপলা কোনোটাকেই আজকের দিনে আনক্রিটিক্যালি গ্রহণ করা সম্ভব নয়, কারণ দুই পক্ষই তখন ফাঁসির রাজনীতি এবং অপরকে ডিহিউম্যানাইজ করার রাজনীতিতে ছিল। কিন্তু আজ যদি 5 আগস্টের পর একটি নির্দিষ্ট গোষ্ঠী আবার সেই নাস্তিক মারার স্লোগান বা বর্জনবাদী রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তবে তারা মূলত জুলাই বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছে। আর নাস্তিককে এই সিদ্ধান্ত কে নেবে? কারণ বাংলাদেশে আমরা দেখছি কোনো মানুষ হয়তো ধর্ম বিশ্বাস করেন কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নন, কিংবা ধর্ম নিয়ে যে রাজনীতির বিরোধী তাকেও নাস্তিক বলা হয়। বাকিবিল্লার ভাষায় যদি কেউ বলে গণতন্ত্র হারাম, তবে তার সাথে গণতান্ত্রিক স্পেস শেয়ার করার আর কোনো সুযোগই থাকে না। আমাদের শিখতে হবে অপরের জন্য টলারেন্ট স্পেস রাখা, না হলে ফ্যাসিবাদ বারবার ভিন্ন ভিন্ন নামে ফিরে আসবে। অর্থাৎ ন্যায় বিচার যেমন জরুরি, তেমনি অন্যের গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা একটি ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে আবার আরেক ফ্যাসিবাদে আক্রান্ত হওয়ার বৃত্তি আটকে থাকব। আর ফ্যাসিবাদী মানসিকতা অনেক সময় বারবার বাইনারি খেলা নিয়েও আসতে থাকে। সে সময়কার গণমাধ্যম দেখলে বোঝা যায় কারা তখন শাহবাগকে নাস্তিক ফ্যাসিবাদী ট্যাগ দিচ্ছিলেন, আর শাপলাকে কারা ইসলামী চেতনার গণবিস্ফোরণ বলেছেন অথবা জঙ্গি গোষ্ঠীর বিস্ফোরণ বলেছেন। তার মানে এখানে একটা রাজনীতি চালু আছে, যেটা সবসময় সমাজের ন্যায্যতা সমতা কায়েম না করে শাপলা শাহবাগের মতো বাইনারি টিকিয়ে রাখতে চায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।